আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে জুলাই সনদ বাস্তবায়নে কার লাভ কার ক্ষতি এবং সমসাময়িক বিষয় নিয়ে লাইভে আসছি। সাথে আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং পরিবেশবিদ জনাব মাসুদুর রহমান মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব রুমন বক্ত চৌধুরী। তো আমরা আর কথা বাড়াই না, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আমি প্রথমেই চলে যাচ্ছি জনাব রুমন বক্ত চৌধুরীর কাছে। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, সালাম আলাইকুম সবাইকে। জি, ধন্যবাদ। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এবং বহুল প্রতীক্ষিত জুলাই সনদ এবং গণভোট যে বাস্তবায়ন আদেশ ছিল, সেটা এখন কতটুকু কার্যকর হবে বা কতটুকু কার্যকর সরকার করতে চায়, বিরোধী দল বা কি ধরনের পজিশন নিয়েছে, আর জনগণ কতটুকু বঞ্চিত হবে, কতটুকু আশাবাদী, সামনে কি অপেক্ষা করছে, আপনার মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মামুনুর রশিদ এবং আমার সহ আলোচক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, আর যারা দর্শক দেখছেন। জুলাই সনদ নিয়ে আলোচনা আসলে তুঙ্গে এবং এখন পর্যন্ত এটা বহুল আলোচিত একটা বিষয়। বর্তমান সরকার এটা বাস্তবায়ন করবে, কিন্তু বর্তমান সরকার এটা করবে কিনা এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব, তাই আলোচনাটা এখন আরো ব্যক্তি লাভ করেছে। যাই হোক, জুলাই আন্দোলনটা আমরা জানি, বা এই জুলাই সনদটা আমরা জানি যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেই আন্দোলনের আমাদের দেশে একটা ফেসিস্ট সরকার, যারা 15 বছর 16 বছর আমাদের দেশের উপর একটা পরাকাষ্ঠার মতো ছিল, তাদেরকে আমরা সরাতে পেরেছি এবং সেখানে আমাদের অনেক রক্ত, জীবন, অনেক ধন সম্পদের ত্যাগ করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে আমাদেরকে। ফলে এই নিয়ে একটা সনদ হয়েছে গত সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে ডক্টর ইউনূস এটা করে গেছেন। এবং এটার মূল লক্ষ্যটা তো আমরা জানি যে আসলে এই সনদ হচ্ছে যে এই আন্দোলনটা যে কারণে করা হয়েছে, যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশকে সবসময় আমাদের জনগণের যে আশাকাঙ্ক্ষাকে পূরণ না করে, বরং তারা তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে, সেটার থেকে বের হয়ে আসা, এটি হচ্ছে আমাদের আসলে মূলত জুলাই সনদটা। কিন্তু এর ভিতরে গেলে অনেক ছোটখাটো বিষয় আছে। আমি যদি একেবারে ছোট করে কিছু বলি, যে সেটা হচ্ছে যে প্রধান কয়েকটা সংস্কার প্রস্তাবনা করা হয়েছে। সেখানে 28টি দফা ছিল। তার মধ্যে সংবিধান এবং কিছু আইনের বিষয় আছে, বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচন, তারপরে মৌলিক অধিকার, এবং এইগুলো নিয়ে গণভোট, শহীদ পরিবার যারা আত্মাহুতি দিয়েছেন এই আন্দোলনে তাদের অধিকার, এগুলো নিয়ে মূলত। তো মোটা দাগে বলতে গেলে এই বিষয়গুলোই ছিল। তো জুলাই সনদ নিয়ে আসলে রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে কিছু বিতর্ক বিদ্যমান। সমালোচকদের মতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, শ্রম এবং নারী অধিকারের মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যাপ্ত প্রভাব নেই সেখানে, খুব একটা ইয়ে করা হয় না। যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে যে এই জুলাই সনদটা বর্তমান সরকার বাস্তবায়ন করবে কিনা, এটা নিয়ে। জুলাই সনদে আসলে যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে হয়েছিল, সেখানে বা বর্তমান যে রাজনৈতিক দলগুলো বিদ্যমান আছে বাংলাদেশে, তারা কিন্তু সবাই সেখানে একমত হন নাই। ফলে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট, তো সেই অনুযায়ী অন্তত বর্তমান সরকার, বিএনপি সরকার, এটাকে বাস্তবায়ন করা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এটা বাস্তবায়ন নিয়ে গড়িমসি করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, বিশেষ করে যে কি বলা যায়, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা বা গণভোটের রায় বাস্তবায়ন। গণভোটের রায়টা মূলত জুলাই সনদ, এটা বাস্তবায়ন একটা কেঁচার মধ্যে পড়ে গেছে একটা। হ্যাঁ, ফলে এই বিষয়গুলো এখন আলোচনার বিষয় আমাদের এখানে। এখন আমরা যারা দীর্ঘদিন এই গত ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য কাজ করেছি, আন্দোলন করেছি, কথা বলেছি, ফলে আমরা এখন
আমাদেরকে কি করতে হবে? আমরা আসলে এই যে সরকার, যাদের কাছে জনগণের একটা বিশাল প্রত্যাশা ছিল যে তারা অন্তত এই জুলাই সনদটা এসে বাস্তবায়ন করবে, সব হয়তো বাস্তবায়ন হবে না, কিছু কিছু বিষয়ে আলাপ আলোচনার বিষয় আমি মনে করি থাক, কারণ গণভোটে যে জুলাই চার্টারটা দেওয়া হয়েছে এটা সমস্ত কিছু আসলে হানার মাধ্যমে হয় না। তারপরেও এটা যে একটা সাধারণ একটা কি বলা যায় সম্মতি যেটা আছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না বর্তমানে। নির্বাচনের পরে, নির্বাচনের আগে কিন্তু এই সরকারের যারা যারা আছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি, তিনি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন, ভোট দেওয়ার কথা বলেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এখন তিনি কিছু বলছেন না। কিন্তু তার যারা অধস্তন যারা আছেন, মন্ত্রী, এমপি কিংবা নেতা নেত্রী যারা আছেন, তারা কিন্তু এখন ভিন্নভাবে এটাকে প্রভাবিত করার একটা যে অপচেষ্টা চালাচ্ছেন। ফলে আমি মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়ন করাটা অবশ্যই জরুরি। যদি এটা করা না হয় তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। তবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য থাকবে এটা যে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা পাবে, বিএনপি তাদের সাথে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিমাণে যে তাদের যে আচরণ যেটা করেছে, বিএনপি সেটা পারবে না। ফলে আমি সবসময় বলে এসেছি যে বিএনপিকে এমন একটা অবস্থানে থাকতে হবে যেটা হচ্ছে আওয়ামী লীগের সম্পূর্ণ বিপরীত। এবং সম্পূর্ণ বিপরীতে থাকলে হবে কি, বর্তমানে যে মনে করেন যে রাজনৈতিক একটা দোলাচলের মাঝে যে তারা দেখা যাচ্ছে যে এখন কি বলা যায়, জামাত শিবিরের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, শিবিরের বিরুদ্ধে তাদের একটা রাজনৈতিক প্রচারণা চলছে। ফলে আমার মনে হয় যত বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন না করে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে এই বিএনপি হবে এবং বিএনপি কখনোই খুঁজে পাওয়া যাবে না। সেখানে থাকবে আওয়ামী লীগ অথবা জামাত শিবির, বিএনপির আর কোনো অস্তিত্ব থাকবে না। আমি পর্যন্তই বলি। আমি এবার মাসুদ ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই, পরবর্তীতে আমরা হয়তো আরো আলোচনা করবো ছোট ছোট বিষয়গুলো। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। তো আমরা এবার চলে যাচ্ছি জনাব মাসুদুর রহমান মাসুদের কাছে। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের সংসদের ভিতরে এবং সংসদের বাইরে অবস্থান নিয়ে মনে হচ্ছে যে তারা শতভাগ বাস্তবায়নের পক্ষে, কিন্তু সরকার মনে হচ্ছে না মোর দেন 70% বাস্তবায়নের পক্ষে কিনা, এটা এখনো স্পষ্ট নয়। কারণ তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জুলাই সনদের বাইরে থাকতে চায়, যেমন পিএসসি গঠন, দুদক, তারপরে বিচার বিভাগ, তারপরে ধরেন গুমের যে অধ্যাদেশ, এগুলা সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা জুলাই সনদের সবচেয়ে যে হার্ড যাকে বলা হয়, এগুলাই সরকার উপেক্ষা করতে চাইছে। তো এটা নিয়ে আপনার কাছে আপনার কি মূল্যায়ন, যে বিরোধী দল এবং সরকারি দলের চাওয়ার মধ্যে পার্থক্যটা আসলে কি, আর জনগণই বা এটাকে কিভাবে দেখতে চায়? জি, ধন্যবাদ। শুভেচ্ছা সকল দর্শক শ্রোতাদেরকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি রুমান বক চৌধুরী ভাইকে। আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি যদি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার কথাতেই যদি আমি যাই, উনি গতদিনই বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। কিন্তু জুলাই সনদ গণভোটে কিন্তু উল্লেখ আছে যে 30 দিনের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন না করলে এটা বাতিল হয়ে যাবে। কাজেই আমার প্রশ্ন হচ্ছে, উনি আজকে 3 মাস প্রায় শেষের পর্যায়ে চলে আসছে বর্তমান সরকার, এবং এখনো পর্যন্ত গণভোট অধ্যাদেশটাকে বাস্তবায়নের জন্য বা গণপরিষদ সদস্য হিসেবে সবার যে সব সংসদ সদস্যদের যে আপনার পথ নেওয়ার কথা ছিল সেটা না নেওয়া এবং গণভোটকে বাতিল করে দেওয়া, এবং এখন বলছেন যে আবার জুলাই সনদকে উনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমার কাছে মনে হচ্ছে উনার কথাগুলা খুবই মিসলিডিং
এবং আমরা নির্বাচনের আগে আমরা যারা সচেতন নাগরিক সমাজ, আমরা আমাদের মধ্যে আলাপ করছিলাম যে বিএনপি যদিও জুলাই সনদ নিয়ে নেগোশিয়েট করছে, কিন্তু যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে বিএনপি কে আন্তরিক মনে হচ্ছে না। এবং সরকারে আসার পরে বিএনপির যে অ্যাক্টিভিটিস, তাদের যে অ্যাকশন, পার্লামেন্টে তাদের যে মুভ, এটা থেকে আমরা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছি এখন যে জুলাই সনদ বা গণভোট নিয়ে তারা এক ধরনের টালবাহানা করছে। এখানে আমি আন্তর্জাতিক কিছু বিষয় উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান উনি ভারতকে খুশি নিয়ে ব্যস্ত আছেন, বিদায় ভারত চায় না বাংলাদেশে যে প্রশাসনিক সংস্কার হোক, রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার হোক, বাংলাদেশে শিক্ষায় স্কিলে বাংলাদেশ এগিয়ে যাক, সেটা ভারত কখনো চায় না। কাজেই ভারত চায় না গণভোট বাস্তবায়িত হোক। কিন্তু এই যে প্রায় 70% মানুষের যে গণভোটে ভোটকে জয়যুক্ত করা, এইটাকে অবজ্ঞা করা, এইটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এইটা দিয়ে জাতির সাথে কত বড় প্রতারণা, এইটা যদি বর্তমান সরকার বুঝতে ব্যর্থ হয়, তাহলে এইটা হবে একটা টার্নিং পয়েন্ট বর্তমান বাংলাদেশ সরকারের জন্য। এখানেই এই বিষয়ের উপর ভিত্তি করেই আমার মনে হয় এই সরকার বেশি দিন টিকতে পারবে না। এবং এই সরকার যে বেশি দিন টিকতে পারবে না, তাদের যে অ্যাক্টিভিটিস থেকে এই পর্যন্ত আমাদের কাছে এইটাই পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে বর্তমান সরকার যদি টিকতে না পারে, তাহলে কি হবে? বাংলাদেশ কিন্তু একটা অচল অবস্থার দিকে চলে যাবে। এবং এইটাকে বিএনপি গত 17 বছর আওয়ামী দুঃশাসনে তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার গ্লানি নিয়ে তাদের যে হত্যা নির্যাতনের যে শিকার হয়েছিল তারা, আমি ভেবেছিলাম যে বিএনপি এই গত 17 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদের যে নির্যাতন নিপীড়নে তারা একটা শিক্ষা পেয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3 মাসে সরকার পরিচালনা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান সরকার সবকিছুকেই আওয়ামী ফ্যাসিবাদ বা হাসিনার যে পকেট সংবিধান, সেই পকেট সংবিধানের সবকিছুকেই হিসেবে তারা মেনে নিচ্ছে এবং শুধুমাত্র হাসিনাকে এখানে চাচ্ছে না। এইটা হচ্ছে বর্তমান বিএনপি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে ব্যবধান। একটু আগে আমাদের রুমান ভাই খুব সঠিকভাবে বলে গেছেন যে বিএনপিকে আওয়ামী লীগের যে ব্যতিক্রম, আওয়ামী লীগের যে রিপ্লেসমেন্ট হিসেবে বিএনপিকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ থেকে কিভাবে তারা যে আলাদা, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। যদি এটা করতে ব্যর্থ হয়, তাহলে বিএনপি উইল বি ফেইলড। হ্যাঁ, আর বিএনপি যখনই ফেইলড হবে, হ্যান্স এজ এ কান্ট্রি বাংলাদেশ উইল বি ফেইলড। কাজেই বিএনপিকে এই সত্যটি অনুধাবন করতে হবে। অনুধাবন করে অতি দ্রুত গণপরিষদ সদস্য হিসেবে বাংলাদেশে যে 300 সংসদ সদস্য রয়েছেন, তারা দ্রুত তারা শপথ নিবেন এবং 180 দিনের মধ্যে তারা গণভোটকে কার্যকর করবেন। কার্যকর করার মাধ্যমে আপনি যেটা বলেছিলেন যে বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলি, তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম রিইনস্টেট করা, এরপরে আর্টিকেল 70 অনুচ্ছেদ 70 কে আপনার পরিবর্তন করা বা এটাকে রিভোক করা, এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলি যদি বাস্তবায়ন না হয়, তাহলে বাংলাদেশে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারার কারণে বাংলাদেশ যে গত 17 বছর যে আওয়ামী ফ্যাসিবাদের শিকার হয়েছে এবং দেশকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা একই অবস্থাতেই আবার ফিরে যাব। কাজেই আমরা জাতি হিসেবে আমরা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, তথ্য প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান,
স্কিলে ডেভেলপমেন্টে, শিক্ষা দীক্ষা যখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, তখন আমরা আমাদের বেসিক যে বিষয়গুলা, এই বিষয়গুলাতেই আমরা একমত হতে পারছি না। এটা আমাদের জাতি হিসেবে এবং বাংলাদেশ পার্লামেন্টের রাজনীতিবিদদের আমি জন্য। আপনার কথার সূত্রে ধরে জি বলছি, আপনি আপনি জি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। না, জি আমি আপনার কথার সূত্রে ধরে বলছি, আপনি যে বিষয়টার অবতারণা করলেন, যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি যে পথে এগুচ্ছে, আসলে -2 যে ফর্মুলাটা এতদিন ধরে আমরা শুনে আসছি, এখন তো প্রকৃতির জি। নিয়মে -2 হবে। কোনো কেউ ষড়যন্ত্র করে বা কেউ বহিঃশক্তি আগমন করে -2 করতে হবে না। রাইট, -2 থ্যাংক ইউ। অটোমেটিক প্রকৃতির নিয়মে -2 হয়ে যাবে। রাইট রাইট, থ্যাংক কারণ ইউ। রাইটলি। হ্যাঁ, আমি বলি একটা জিনিস, বিএনপি ভাবতেছে যে তারা কোনো সময় বিরোধী দলে যাবে না। কারণ তারা চাইতেছে যে বিচার বিভাগকে স্বাধীন করতে দেবে না। দ্যাটস মিন তারা নিজেরা নিজেদের পছন্দ মতো বিচার করতে। তারা চাইতেছে যে পিএসসি সংস্কার করা যাবে না। কারণ তারা নিজেদের পছন্দ মতো নিয়োগ দিবে, সরকারি নিয়োগগুলো দিবে। তারা চাইতেছে যে পুলিশ সংস্কার করবে না, কারণ তারা পুলিশকে নিজের ইচ্ছা মতো ইউজ করবে। তারা চাইতেছে না যে গুম সংস্কার করতে, কারণ তারা গুমটাকে তারাও একটা টুল হিসেবে, নির্যাতনের টুল হিসেবে ব্যবহার করা লাগতে পারে। রাইট রাইট। আমি যতদূর বুঝলাম যে বিএনপি চাইতেছে না ইন ফিউচারে যে তারা কোনো সময় ভবিষ্যতে যায়, আর ভবিষ্যতে গেলে এই জিনিসগুলোর জন্য আবার বিএনপি কে কান্নাকাটি করতে হবে, মাস্ট বি। তো রাইট। আমার মনে হচ্ছে বিএনপি একটা স্টেপ আগাচ্ছে, আবার ফেসিবাদী কায়দায় বা ফেসিবাদী ফেসি 2.0 লোডিং, আমি এটা মনে করছি। যাই হোক, রাইট, ভেরি আমরা রাইটলি সেড। আসবো আপনার ভেরি কাছে আবার। রাইটলি সেড। জি, ভেরি রাইটলি সেড। আমি যেটা বলবো যে আপনি যেটা বলছেন যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জি যে বর্তমান সরকার বা বিএনপি সরকার, আমি আশা করেছিলাম যে তারা গত 17 বছরের ফ্যাসিবাদী সিস্টেম থেকে তারা লার্নিং বা লেসন তারা নিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে বিএনপির মুভমেন্টে মনে হচ্ছে তারা নিজেরাই সরকারে থাকতে চাচ্ছে না। তাদের মুভমেন্টটা এরকম দেখা যাচ্ছে, আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে যে বিএনপি নিজেই তারা সরকারে থাকতে চাচ্ছে না। এই ধরনের একটা অ্যাক্টিভিটিস তারা প্রদর্শন করছে গত 3 মাস ধরে। কাজে এটা খুবই দুঃখজনক। বিএনপি কে বুঝতে হবে যে বিএনপি যদি ব্যর্থ হয়, বাংলাদেশ আবারও ব্যর্থ হতে পারে। কাজে বিএনপি কে এখানে আমরা আশা করব বিএনপি লিডারশিপটা নিবে, এখানে দেশে লিডারশিপটা নিবে, এখানে লিডারশিপ নিয়ে দেশকে রক্ষা করবে, বাংলাদেশকে রক্ষা করার লিডারশিপটা তারা নিবে এবং গণভোটকে দ্রুত বাস্তবায়ন করবে। যদি গণভোটকে বাস্তবায়ন করতে পারে বর্তমান সরকার, এখনো পর্যন্ত সেই সুযোগ আছে। এইটাও বলা আছে গণভোটের রায়ে, কিন্তু এইটাও বলা আছে যে 180 দিনের মধ্যে যদি গণভোট কার্যকর না করা হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু গণভোট এটা কার্যকর হবে। কারণ এইটা আমাদেরকে বুঝতে হবে যে জনগণ হচ্ছে, আমি শেষ করছি, একটা সেকেন্ড আমি শেষ করছি। আমি একটা তথ্যের অবাধ ইনফরমেশন, তথ্যের একটা ইনফরমেশন দিতেছি। সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে গণভোটে ছিল 30 দিনের ভিতরে সংশোধন করতে হবে, আসলে এটা বিএনপি করতে দেয় নাই। প্রথমে ইউনিট সরকার উদ্যোগ নিয়েছিল 180 দিনের ভিতরে গণভোট বাস্তবায়ন করতে হবে, নতুবা সংসদ অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। তো এটা নিয়ে বিএনপি তুমুল হুলস্থুল সৃষ্টি করেছিল। তারপরে ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা আর নাই, এটা আর গণভোট উইথড্র করা হয়েছে। আচ্ছা, বলেন। যাই হোক, কোথায় এটা যদি করেও থাকে 180 দিনের মধ্যে যদি বাস্তবায়ন না করে এবং এটা যদি অটোমেটিক বাস্তবায়িত না হয়, তাহলে আমি যেটা বলবো যে গণভোট, এটা হচ্ছে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। এখানে সংসদও সার্বভৌম না, বিচার বিভাগও সার্বভৌম না। সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। কাজেই 70% জনগণ যেহেতু গণভোটে ভোটকে জয়যুক্ত করেছে, এইটা অটোমেটিক্যালি আপনার পার্লামেন্ট বলেন বা বিচার বিভাগ বলেন, তাদের উপর এটা একটা অর্ডার হিসেবে চলে আসছে।
এই জি, জি। অর্ডার যদি জি, আসলে আমরা সার্বভৌম ক্ষমতার মালিক জনগণের এই অর্ডার যদি সরকার বাস্তবায়ন না করে, আবার আসবো, আমরা আবার জি। আসবো এই বিষয়টা নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি জনাব রুমন বক্তের কাছে। যে জনাব রুমন বক্ত, আপনার কাছে নেক্সট প্রশ্ন হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রশাসন তথা আমলাতন্ত্রকে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমরা তো অভ্যন্তরীণ বিষয়টা লক্ষ্য করলে তাই দেখতে পাচ্ছি, অথবা ইন্ডিয়ার তরফ থেকে কোনো চাপ আছে কিনা? কারণ আমরা যতটুকু এখন পর্যন্ত বুঝতে পারলাম, জনাব তারেক রহমানকে ইন্ডিয়া কোনো না কোনো ভাবে প্রভাবিত করছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ইনফ্লুয়েন্স করছে। তো এক্ষেত্রে কি প্রশাসনিক চাপ এবং ইন্ডিয়ার চাপ তারেক রহমানের সরকারকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা, আপনি যদি বলতেন। ধন্যবাদ মামুনুর রশিদ। আপনার প্রশ্ন এখানে দুটা। একটা হচ্ছে যে আমলাতন্ত্র এখানে কোনো বাধা দাঁড়াচ্ছে কিনা, আর দ্বিতীয়টা হচ্ছে যে ইন্ডিয়ায় কোনো প্রভাব আছে কিনা। এটা দেখুন, বাংলাদেশের আমলাতন্ত্র একটা সমস্যা, এটা আমরা জানি সবসময়। আমলাতন্ত্রের ভূমিকাটা সরকারের সাথে কি সেটা যদি একটু ছোট্ট করে বলি, যে একজন মন্ত্রী যিনি হন বা এমপি যিনি হন, তিনি খুব সাধারণ অবস্থা থেকে উঠে যান। আমাদের দেশে এখন মন্ত্রী মিনিস্টাররা বা এমপিরা খুব উচ্চশিক্ষিত মানুষ খুব একটা কম দেখি, আমরা খুব একটা দেখি না। ফলে এলাকাতে মাসুল ম্যান হিসেবে যারা ছিলেন, পয়সাপাতি যাদের বেশি ছিল, তারাই মোটামুটি হয়েছে। ফলে এরা যখন মন্ত্রী হন কিংবা এমপি হন, তখন দেখা যায় যে ওই যে সচিব যারা আছেন, আমলার অংশ যারা আছেন, তাদের কাছে তারা নিজেদেরকে সঁপে দিয়ে দেন এক কথা, অর্থাৎ ওই সচিবরা বুঝেন, যা ভালো মনে হয় সেটা তারা করেন। তাছাড়া সচিবদের সাথে বিভিন্ন প্রকল্পে টাকা ভাগাভাগির বিষয় আছে বা কিভাবে টাকা বেশি পাওয়া যায়, এগুলো তারা আসলে এই আমলাতন্ত্রের মাধ্যমে এই কাজগুলো আদায় করেন। ফলে আমলাতন্ত্র এবং রাজনৈতিক নেতাদের, আমি রাজনীতিটাই বলি যে পুরো রাজনীতিটা আমাদের একটা মানে প্রত্যেকেই একটা মিউচুয়াল বেনিফিটের একটা জায়গা থেকে তাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ফলে আমলাতন্ত্র চাইবে না যে মানে সরকার তার রাজনৈতিক বিষয়গুলো, যে জুলাই সনদ, সেগুলো পূর্ণভাবে বাস্তবায়ন করবে। পূর্ণভাবে বাস্তবায়ন করলে দেখা যাবে যে সব জায়গাতে একটা চেক এন্ড ব্যালেন্স তৈরি হবে। ফলে আমলারা যারা পয়সা বাগান বিভিন্ন ঘুরনীতির মাধ্যমে, এবং সেটা তারা একটা অংশ দেন এই নেতা নেত্রীদেরকে, এটা রক্ষা হবে না। টাকা পয়সা আসলে এই দুর্নীতিবাদ, সরকার দুর্নীতিবাদ, আমলা কি বলা যায়, আকর্ষণের বিষয়। বলে আমি মনে করি যে আমলাতন্ত্র অবশ্যই একটা বাধা এখানে, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যদি খুব সাবলীল থাকেন, শক্ত থাকেন, সেটা হয়তো সম্ভব হয় না। আমলাতন্ত্রের অন্য কোনো শক্তি নেই যে রাজনীতিকে পাশ কাটিয়ে কিছু করতে পারবে। কিন্তু তারা যদি দুই হয়ে যায়, কম্প্রোমাইজ হয়ে যায়, দুই পক্ষই যদি একজন একজনের বেনিফিট হিসাব করে কাজ করে, তখন আমলাতন্ত্র অবশ্যই একটা বাধা। তবে আমলাতন্ত্রের চেয়ে বেশি বাধা হচ্ছে আমাদের রাজনৈতিক শক্তি। এটা হলো একটা দিক। ভারতের কথা যেটা বলেছেন, যে ভারত কি আমাদের এই জুলাই সনদ বাস্তবায়নে বাধার সৃষ্টি করতে পারে? বা দেখুন, ভারতের মূল কি বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ যে কোনো ভাবেই অকার্যকর হোক, তাদের শক্তি এটা হচ্ছে তাদের সব সময়ের চেষ্টা। ফলে রাজনীতিতে সবসময় তারা যাতে একটা গুরুযোগপূর্ণ অবস্থা থাকে, একটা হজবরল অবস্থা থাকে, সেটাই তারা চায়। এবং সে রাজনীতিতে কিংবা আমলাতন্ত্রে যদি নীতি নৈতিকতা খুব উচ্চভাবে প্রতিষ্ঠিত হয়, তখন দেখা যাবে যে ভারত যে কাজগুলো বাংলাদেশে করতে চায় ২ নম্বর পথে, সেটা কিন্তু তারা করতে পারবে না। ফলে এই নেতা নেত্রীরা কিংবা আমলাতন্ত্র বিক্রি হওয়ার একটা সম্ভাবনা কম। সেখানে ভারত অবশ্যই তাদের একটা ক্ষমতা হারাবে। আমি মনে করি অবশ্যই ভারত এই কাজগুলোই অতীতে করে এসেছে। তারা আমাদের নেতা নেত্রীদেরকে বিপথে চালিত করেছে, তাদেরকে ব্ল্যাকমেইল করেছে, বিভিন্নভাবে তাদের ছবি এটা ওটা মানে করে, তারা যে অ্যাবস্টেইন ফাইলের মতো ফাইল করে তারা রেডি করে রেখেছে। ফলে আওয়ামী লীগ কোনো কথা বলতে পারে নাই। সেটা বিএনপির ক্ষেত্রেও প্রয়োগ হবে আমি নিশ্চিত।
আর আরেকটা বিষয় হচ্ছে যে ভারত কখনোই চায় না বাংলাদেশ শক্তিশালী হোক। যদি বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, সেখানে তার পার্শ্ববর্তী যে ছোট্ট ছোট্ট রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে আমরা সেভেন সিস্টার্সকেই বলতে পারি, ওই রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে তাদের স্বাধিকার আন্দোলন করে যাচ্ছে এবং এখনো এটা চলমান। ফলে তারা আরো বেশি উৎসাহিত হবে এবং আরো বেশি অনুপ্রাণিত হয়ে দেখা যাবে যে তারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ তারা কখনোই চাইবে না যে বাংলাদেশ ভালোভাবে দৃঢ়ভাবে একটা অবস্থান তৈরি করুক। আমি Right. আসলে আমার খারাপ লাগছে, যদিও অনেকেই ডক্টর ইউনূস সরকারকে বিভিন্নভাবে দোষারোপ করেন। হ্যাঁ, ইউনূস সরকারের অনেক দোষ আছে, ত্রুটি আছে, কিন্তু ইউনূস সরকারের একটা জায়গা আমার কাছে খুব শক্ত মনে হয়েছে, যে তিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিলেন এবং তিনি সেটা সারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা আমরা প্রমাণ ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেটে যখন আমাদেরকে তাদের দেশে আমাদের মুস্তাফিজকে তাদের আইপিএল এর থেকে বের করে দেওয়া হয়, তখন সেই সূত্র ধরে যখন আমরা টি-20 বিশ্বকাপ আমরা বর্জন করি এবং এটা আমাদের একটা ভালো অবস্থানে ছিলাম। এই যে একটা অবস্থা তৈরি হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশে এখন নাই। হ্যাঁ, আমরা বুঝতে পারছি। ডক্টর ইউনূস বৈদেশিক নীতিতে একটা ডিগনিটির উদাহরণ রেখে গিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। যাই হোক, আমরা আসবো পরবর্তীতে আপনার কাছে আসবো। আমরা এখন চলে যাচ্ছি জনাব মাসুদুর রহমান মাসুদের কাছে। আপনার কাছে জানতে চাই বর্তমান তারেক সরকারের পারফরমেন্স নিয়ে। প্রথম 15 দিনে আমরা খুবই ভালো একটা পারফরমেন্স দেখেছিলাম সরকারের বিভিন্ন সফলতা, যেমন ফ্যামিলি কার্ড, খালখনন, তারপরে ওই যে এমপিদের গাড়ির সুবিধা প্রত্যাহার বা বিভিন্ন যানজট যেন সৃষ্টি না করে এমপি মন্ত্রীরা, বা ভিআইপি সার্ভিস, প্রাইভেট রোড সার্ভিস সহ আরো বিভিন্ন ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু পরবর্তী 1.5 থেকে 2 মাস সেই সরকার রাজনৈতিক ভাবে ব্লান্ডার সৃষ্টি করছে। সারা দেশের মধ্যে তারা মানুষকে হতাশাগ্রস্ত করে একের পর এক করে যাচ্ছে। আর সর্বশেষ যেটা আমরা বলতে পারি যে তেল নিয়ে একদিকে সরকার বলছে তেলের কোনো ক্রাইসিস নাই, ইভেন সংসদেও বলছে যে ইতিহাসের সবচেয়ে বড় মজুদ স্টেক আছে এখন বর্তমানে বাংলাদেশে। কিন্তু পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন, 3 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইন। তো আসলে বর্তমানে এই সরকারের পারফরমেন্স নিয়ে বা ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাছে মূল্যায়নটা জানতে চাই, কি মূল্যায়ন আছে আপনার কাছে? আমি ধন্যবাদ মামুনুর রশিদ। আমার একটি কথা, আপনার প্রশ্ন থেকে একটি কথা মনে পড়ছে। ডক্টর জাফরুল্লাহ স্যার যখন জীবিত ছিলেন, তখন প্রায় মাসে আমরা 1-2টা মিটিং করতাম ওনার সাথে। উনার একটা বড় একটা লিঙ্ক ছিল ওয়ার্ল্ড ওয়াইড, অনেক এক্সপেট্রিয়েটস ওনার সাথে কানেক্টেড ছিল, বড় বড় স্কিল প্রফেশনালরা ওনার সাথে কানেক্ট ছিল। উনি আমাদেরকে একটা কথা বলতেন, আমরা শুনতাম এবং হাসতাম। উনি বলতেন যে আমি তারেক জিয়াকে বলেছি লন্ডনে যেন ও স্কুলে ভর্তি হয়। তো আমি যে জায়গাতে থাকি এখানে পাশেই তারেক জিয়া প্রায় 17 বছর থেকে গেছেন কিংস্টন এরিয়াতে, লন্ডনে। আমি ওনার পাশাপাশি এলাকাতেই থাকি। আমি এখন এটা আমি রিয়েলাইজ করতে পারছি যে ডক্টর জাফরুল্লাহ স্যার কেন তারেক জিয়াকে বলেছিলেন যে আমি তারেক জিয়াকে বলেছি সে যেন স্কুলে ভর্তি হয়। আমার কাছে মনে হচ্ছে তারেক জিয়া লন্ডনে 17 বছর থেকে উনি যে রুম থেকে লাইভে নেতা কর্মীদের সাথে কানেক্টেড হতেন, এই রুমের বাইরে উনার আর কোনো জীবন ছিল না। উনি এই রুমে বসে বিএনপিকে উনার মা বাবার পৈতৃক একটা সম্পত্তি হিসেবে বিএনপিকে উনি নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন এবং উনি ওই দলকে দিয়ে দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন এবং বর্তমানে যার ফলশ্রুতিতে উনি আবার বাংলাদেশের ক্ষমতায় গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু আপনি মনে রাখবেন একটি কথা, উনি যাওয়ার আগে কিন্তু বলেছিলেন যে আমার হাত পা বাঁধা। উনার মা যখন অসুস্থ ছিলেন উনি বলেছিলেন আমার হাত পা বাঁধা। কিন্তু উনি উনার মা অসুস্থ দেখতে যাবেন, কিন্তু বাংলাদেশে উনি যাচ্ছেন না, বলছেন উনার হাত পা বাঁধা। এর 2 সপ্তাহের মধ্যেই আমরা কি দেখলাম?
আমরা দেখলাম উনি সদল বলে একেবারে পুরো বিমান নিয়ে বাংলাদেশে গেলেন। তাহলে হঠাৎ করে এই 2 সপ্তাহের মধ্যে কি পরিবর্তন ঘটলো? পরিবর্তনটা আমরা যেহেতু আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে কম বেশি পড়াশোনা করি বা এটাকে চর্চা করি, আমরা কিন্তু বুঝতে পারি উনি ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করেই, হ্যাঁ, অলিখিত একটা চুক্তি করেই উনি বাংলাদেশে গিয়েছেন। এবং চুক্তিটাই হচ্ছে যে আমরা যে বলি যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ইলেকশনে, যেটা ব্যারিস্টার রেজওয়ানা, অতীতেও কিন্তু বাংলাদেশে ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, কিন্তু কেউ সরাসরি বলে না এইভাবে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রেজওয়ানা, ব্যারিস্টার রেজওয়ানা একেবারে ওপেনলি বলে দিলেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং নারীর স্বাধীনতা বিশ্বাসী নয় এমন কোন শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হয়নি। তার মানে ওই যে উনি যে ইন্ডিয়ার সাথে যে চুক্তিটা করে বাংলাদেশে গিয়েছেন এবং ক্ষমতায় যে উনিই যাবেন, এটা কিন্তু সেট আপ করা ছিল। কাজেই এই সব কিছু থেকেই আমরা বুঝতে পারছি যে উনি কিন্তু এখন ওনার যে অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইন্ডিয়াকে খুশি করার চেষ্টা করছেন শুধুমাত্র। এখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জুলাই যে গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানে 1500 তরুণদেরকে শহীদ হতে হয়েছে, হাজার হাজার ভিকটিমকে তাদের অঙ্গহানি হতে হয়েছে। আপনার কাছে প্রশ্ন ছিল আমার সরকারের পারফরমেন্স একটু এইটাই আমি বলছি যে পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলি, উনার পারফরমেন্সটা হচ্ছে ইন্ডিয়াকে খুশি করার পারফরমেন্স। আমি এর প্রমাণ হিসেবে একটু বলি, উনার যখন জিয়াউর রহমান যখন ক্ষমতা ছিলেন, তিনি খাল কাটা কর্মসূচি খুবই পপুলার একটা কর্মসূচি ছিল, কিন্তু ওইটা কবে ছিল? ওইটা ছিল 88 এর দিকে। এখন হচ্ছে প্রায় 30-35 বছর বা 40 বছর পরে আমরা বসবাস করছি। বাংলাদেশে বর্তমানে খাল বলতে কিছু নাই, নদীগুলাও খাল হয়ে গিয়েছে। কাজে আমাদেরকে যেটা করতে হবে, নদী খনন কর্মসূচি করতে হবে। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এটা বেসিক কিছু আইডিয়া, সেন্স গুলাকে ইউজ করলেই হয়ে যায়। উনার ওই বাবার যে কর্মসূচিকেই প্রাধান্য দিচ্ছেন, কিন্তু এটাকে যে আধুনিকায়ন করতে হবে এইটা উনি ভাবছেন না। হ্যাঁ, না, এটাও তো প্রাকৃতিক যে আমি শেষ করে ফেলছি এই বিষয়টাই, যে নদী, এটা খাল খনন কর্মসূচির আওতায় উনি যদি বলতেন যে এটাকে আমরা আপডেট করে আমরা তৃণমূল পর্যায়ে কিছু আপনার বিশেষজ্ঞদেরকে নিয়ে কিছু মতামত নিয়ে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে একটা খাল খনন কর্মসূচির আওতায় আমরা নদী খনন কর্মসূচি করব। কারণ বর্তমানে বাংলাদেশে খাল বলতে আর কিছু নাই, নদীগুলা এখন খালে রূপান্তর হয়ে গেছে। আপনি যদি সিলেট অঞ্চলের কথা বলেন, আপনি যদি ঢাকার কথা বলেন, বুড়িগঙ্গা দখল হয়ে একটা খালের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনি যদি সিলেটে সুরমা নদীর কথাই বলেন, সুরমা নদী এখন আর নদী নেই। নদীতে আপনি নদীকে যদি খনন না করা হয়, এই যে প্রতি বছর ইন্ডিয়ার ডাল থেকে যে পানিগুলো আসে, পানি এসে যে পুরো সিলেট অঞ্চল যে পানির নিচে ডুবে যায়, তার কারণ কি? তার কারণ হচ্ছে এইটা নদীকে খনন করতে হবে। নদীকে খনন করে নদীর পার্কে সমৃদ্ধ করতে হবে, এটাকে পর্যটনের জন্য গড়ে তুলতে হবে। আমরা যদি নদীকে খনন করে এটাকে পর্যটনের জন্য তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম পর্যটন হটস্পট। কাজেই আসলে বিএনপি বা তারেক জিয়া যা করছেন, উনি বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছেন না। আমি দুঃখজনকভাবে আমাকে বলতে হচ্ছে যে উনার যে উপদেষ্টা পরিষদের দিকে যদি আমরা তাকাই, উনাদের যে প্রোফাইল গুলা যদি দেখি, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাই যে উনি একটা জাতিকে লিড দেওয়ার জন্য উনি কতটুকু ম্যাচিউর, এবং একটা জাতিকে লিড দেওয়ার জন্য বাংলাদেশ এখন একটা ক্রান্তিকাল মানে অতিক্রম করছে। এই ক্রান্তিকালে দেশকে লিডারশিপ দেওয়ার জন্য উনি মোটেই উপযুক্ত। তেল সরবরাহ আর ম্যানেজমেন্ট নিয়ে একটু সংক্ষেপে বলেন, খুব সংক্ষেপে সময়। তেল সরবরাহের ব্যাপারে আমি আপনাকে বলি,
উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি আমি এই কথার উত্তর আগেও দিয়ে দিয়েছি যে উনি ইন্ডিয়াকে খুশি করার চেষ্টা করছেন। আপনি দেখবেন তেলকে শোধনাগার বা রিফাইনিং করা হচ্ছে কোথায়? ভারতে। কিন্তু আপনি জানবেন বাংলাদেশে বাংলাদেশে প্রায় 10,000 কোটি টাকা খরচ করে 10,000 কোটি টাকা খরচ করে কিন্তু বাংলাদেশে একটা অয়েল রিফাইনিং সেন্টার তৈরি করা হয়েছে। এইটা পরিত্যক্ত করে রাখা হয়েছে। তাহলে বিএনপি সরকার কি করছে? বিএনপি সরকার ওই যে ভারতের যে প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে, তার প্রমাণ হচ্ছে রিফাইনিং করতেছে ভারতে, করে তেল নিয়ে আসছে বাংলাদেশে। তাহলে আমাদের যে একটা রিফাইনিং সেন্টার আছে, এইখানে রিফাইনিং করতে সমস্যাটা কোথায় ছিল? বা এইখানে আমাদের যে 10,000 কোটি টাকা অপচয়ের কি প্রয়োজন ছিল? কাজেই আমরা সবকিছুতেই আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আমি ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি বিরোধী একজন অ্যাক্টিভিস্ট। আমি নিজেকে এইভাবেই আমি দাবি করতে চাই। আমি মনে করি ভারত কখনো চায় না আমরা শিক্ষা দীক্ষা, আমাদের নিরাপত্তা, আমাদের সবকিছুতে আমাদের বাজারকে কন্ট্রোল করার স্বার্থেই তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কাজেই এইটা থেকে যে সরকার বের হয়ে আসতে পারবে সেই সরকারই হবে দেশপ্রেমিক সরকার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এরপরে চলে যাচ্ছি জনাব রুম্মন বক্তের কাছে। আপনার কাছে প্রশ্ন রইল, বর্তমান সরকার রাজনৈতিকভাবে কি গেইন করতে চাচ্ছে? যেমন একইভাবে বিরোধী দল তথা জামাত সহ 11 দলীয় জোট বিশেষ করে জামাত ইসলামকে চাচ্ছে যে নির্মূল করতে, রাজনৈতিকভাবে নির্মূল করে ফেলতে। অন্যদিকে আওয়ামী লীগের মিছিল হচ্ছে অহরহ, চট্টগ্রাম, ঢাকা, সিলেটে, ইভেন কুমিল্লার মিছিল হচ্ছে ও হরদম মিছিল হচ্ছে। ইভেন আইন অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমস্ত কার্যক্রম, ইভেন অনলাইনে লেখালেখি পর্যন্ত নিষিদ্ধ, তাদেরকে কিছু করছে না। কিন্তু বর্তমানে বিরোধী দলকে যাচ্ছে নির্মূল করতে। বিরোধী দলকে নির্মূল করে আসলে বিএনপি কি রাজনৈতিক গেইন করতে চাচ্ছে আপনার কাছে জানতে চাই, অথবা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আপনার কাছে জানতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি প্রথমেই বলি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ ধারণ করবে, এটা হচ্ছে মূল কথা। যদি বিএনপি আওয়ামী লীগের মতো কানুন আমরা রেখে যদি এখন দেশ চালানো হয়, তাহলে আওয়ামী লীগ আসতে আর বেশি দেরি না, বাংলাদেশ আবারও আওয়ামীময় হয়ে যাবে। এটাই হচ্ছে বিষয়। সুতরাং আমি এটা মনে করি যে বিএনপি যত বেশি এখন মানে আওয়ামী লীগ বা ইন্ডিয়াকে খুশি করার জন্য কাজ করবে, ততই আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে বিএনপির ঘাড়ে বসানোর কাজটা তারা এগিয়ে দিবে। আসলে আমি জানি না, মানুষ তো আসলে একটা ঘটনা থেকে শিক্ষা নেয়। এই 17 বছর 20 বছরের যে একটা অভিজ্ঞতা, তারেক জিয়া তিনি কি করলেন আমি আসলে এটা বুঝতে পারি না। উনার শিক্ষা দীক্ষা নিয়ে অনেকে কথা বলেন, আমি আসলে এটা শিক্ষা দীক্ষার বিষয় মনে করি না। শিক্ষা দীক্ষা দিয়ে আসলে এই রাজনৈতিক এই মোরাল তৈরি হয় না। মোরালিটি তৈরি হয়, নীতি নৈতিকতা তৈরি হয় আসলে এটা নিজের ইয়ের মধ্যে, ইচ্ছার থেকে আসে। এটা আপনি যদি চান ভালো থাকতে, আপনাকে পড়ালেখা করে ভালো থাকতে হবে না, এটা থাকার জন্য আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। আপনি হিউম্যান বিইং, আপনার কাছে ইনস্টিংক্ট এই জিনিসগুলো আছে, বিবেক যেটাকে আমরা বলি, সেই বিবেক দিয়ে আপনি কাজ করবেন। সেখানে আসলে অনেকেই শিক্ষা দীক্ষার বিষয় নিয়ে আসেন। শিক্ষা দীক্ষা আমাদের অনেকেরই কম থাকতে পারে, উনার মায়েরও তো কম ছিল, তিনি কি সরকার সুন্দরভাবে চালাতে পারেননি? তিনি তো অনেক সফলতার সাথে সেটা চালিয়েছেন। সুতরাং দেশ চালানোটা আসলে শিক্ষার সাথে অনেক সময় বড় করে বিষয় হয় না, অর্থাৎ আপনি কি চাচ্ছেন এটা হচ্ছে বিষয়, আসলে কি চাচ্ছেন সেটা বিষয়। এবং উনাকে আসলে দেখে আমার মনে হয় যে উনি আসলে ভীতু টাইপের কিছু মানুষ, উনি ভয় পান। অর্থাৎ এই ভীতু বা নেতাগিরি করতে হলে, নেতৃত্বে থাকতে হলে, আপনি ম্যানেজ করতে হলে আপনাকে ভীরু হলে চলবে না,
দেশকে আপনি বহু ধরনের সমস্যা থেকে উতরে নিয়ে আসার জন্য আপনাকে কাজ করতে হবে, বহু চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। ফলে সেখানে আপনার সাহসিকতার সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আপনি জনগণকে বাদ দিয়ে যদি এখন ওই ইন্ডিয়াকে আপনি খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য করেন, তাহলে সেটা আসলে কোনো কাজ করবে না, বরং যে আওয়ামী লীগকে আমরা বিদায় করেছিলাম সেই আওয়ামী লীগকেই তারা সামনে আনবে। তবে এটা ঠিক, বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্ট রাজনীতির যে আর জায়গা নাই, সেটা আমরা শুরু থেকেই প্রমাণ পাচ্ছি। কেমন করে? যে আপনারা দেখবেন যে এখনই কিন্তু মানুষ হয়ে গেছে এই সরকারের প্রতি, একেবারে নাবিশ্বাস হয়ে গেছে বিভিন্ন কারণে। সেটাতেও শুধুমাত্র যে ওই জুলাই সনদ বাস্তবায়ন করা না করা নিয়ে নেয়, অন্যান্য অনেক বিষয় নিয়ে বর্তমানে কিন্তু জনগণ খুব ক্ষিপ্ত। ফলে বেশি দিন লাগবে না, জনগণ মাঠে নেমে আসবে এবং বিরোধী দল যারা আছে, এনসিপি, তারা তো এখনো জাগ্রত আছে, প্লাস জামাত দল, এটা আমাদেরকে মেনে মানতে হবে। যদিও বিএনপি খুব বড় বড় কথা বলে যে তারা জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে, এটা ওটা, কিন্তু আমরা আসলে যদি নির্মোহভাবে বিচার করিবার দেখি, সেখানে জামাত কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিল সব সময় এবং তারা খুব খেটে খুঁটে, তাদেরকে আজকে গুপ্ত বলা হয়, এটা বলা হয়, গুপ্ততা কিন্তু কৌশলের অংশ। আপনি কৌশল করে গুপ্ত থেকেছেন এবং কাজ করেছেন, তা গুপ্ত না থাকলে আসতো না। বালির ট্রাকটা যারা সরাতে পারেনি, যে তাদের অন্যতম, আমাদের অন্যতম একজন দেশনেত্রী খালেদা জিয়া, যাকে তারা জেল থেকে মুক্ত করতে পারেনি, কিছুই করতে পারেনি তারা আবার বড় বড় কথা বলে। এখন আমি এটা হাস্যকর মনে হয়, আমি এটা বলতাম না, কিন্তু তারা বলে দেখে আমি বলছি। এখন যেটা কথা হচ্ছে যে বিএনপির কাজ হচ্ছে এখন জামাতের সাথে একটা দলের মহাসচিব প্লাস স্থানীয় সরকার মন্ত্রী, উনি যেভাবে বলছেন যে একটা বিরোধী দলকে নির্মূল করতে হবে, তো নির্মূলের রাজনীতি কি আসলে গণতান্ত্রিক রাজনীতি? গণতন্ত্রে কি, আধুনিক গণতন্ত্রে কি নির্মূলের রাজনীতি যায়? কোনোভাবে কি এটি গণতান্ত্রিক চর্চা বলা যায়? আপনার কাছে কি মনে হয়? আমি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। আমি দেখে যে না অন্য কোন শক্তি ধার করে তিনি সেটা বলেছেন। তিনি কি ভুলে গেছেন এই জনগণের শক্তি গত এই আগস্ট থেকে যে শুরু হয়েছিল 2024-এ, তিনি ভুলে গেছেন? উনার করে না এই কথাগুলো বলতে। আমি জানি এইসব লোকগুলো দিয়ে আমাদের দেশ আসলে কিভাবে চলে আমি জানি না। আমাদের নেতা নেত্রীরা তাদেরকে, তাদের কথাকে খুব গুরুত্ব দেন। এনিওয়ে, আমি মনে করি যে ওইটা উনাকে নিয়ে কিছু কথাবার্তা আছে যে উনি ভারতের র পরিবেষ্টিত মানুষ এবং তিনি গত সরকারের আমলে যথেষ্ট সময় নিয়ে মনে করেছেন যে সরকারের সাথে সংযোগ রক্ষা করে একটা ভালো সম্পর্ক রক্ষা করে তিনি তার রাজনীতি চালিয়ে গেছেন এবং সেটা ভারতকে খুশি, যে ভারতের বিপক্ষে তিনি কখনো যাবেন না। এবং হয়তো ওনার মন মানসিকতাটাও এরকমই, যে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যে মূল্যবোধ আছে, যে ইসলামিক একটা মূল্যবোধ আছে, এটার মধ্যে আসলে তাকে আমরা দেখিও না এবং তিনি সেটা ধারণ বলে আমার মনে হয় না। কিন্তু আমি জানি যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের যদি আপনি এই ভ্যালুসকে যদি আপনি মূল্য না দেন, তাদেরকে যদি ধারণ না করেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আপনি টিকে থাকতে পারবেন না। যেটা গত সরকার তার প্রমাণ। গত সরকার এর অন্যতম চলে যাওয়ার একটা কারণ হচ্ছে ইসলামিক মূল্যবোধকে ধ্বংস করতে তারা অনেক চেষ্টা করেছে, অনেক কষ্ট দিয়েছে এই মুসলমান হিসেবে, যেটা বাংলাদেশে থেকে অনেকে তখন মনে করতেন যে বাংলাদেশ আসলে একটা মানে নন মুসলিম কান্ট্রি হিসেবে হয়েছিল। যেই দেশটা গড়া হয়েছিল মুসলমানদের একটা আবাস ভূমি হিসেবে পাকিস্তানের সাথে মিলে, সেই জায়গাতে ধর্মীয় মূল্যবোধ, আমি ধর্ম বলছি না, ধর্মীয় যে একটা মূল্যবোধে এই অংশের মানুষ জীবন জীবিকা তৈরি করেছে, এটাকে যে ভেঙে দিতে চাচ্ছিল, সেটার বিরুদ্ধে কিন্তু গত সরকারের আমলে মানুষ দাঁড়িয়েছে এবং জুলাই আন্দোলনের অন্যতম একটা অংশ কিন্তু এই ধর্মীয় মূল্যবোধ। ফলে এই অংশকে যদি এই মন্ত্রী, যিনি যার কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম, তিনি যদি মনে করেন যে এই জায়গায় আক্রমণ করে তিনি টিকে থাকতে পারবেন, আমি উনাকে বলে দিলাম যে উনার সময় আর বেশি দিন নাই।
আমার ধারণা যে উনি এইসব কথা বললেও তিনি যে খুব একটা ভালো কিছু করতে পারবেন আমার ধারণা, আমার মনে হয় নাই। এটা পারবেন না তো? রুমন বক, ধন্যবাদ। আমরা আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। আমরা চলে যাচ্ছি এখন জনাব মাসুদুর রহমান মাসুদের কাছে। আমরা আসলে আপনার কাছে এমন একটা বিষয় জানতে চাই, আপনারা তো 90-এর দশকে আপনারা ছিলেন তখন সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা 90-এর দশকের রাজনীতি বই খাতা পত্র পত্রিকা পড়েছি, বইয়ে পড়েছি বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তে আমরা দেখেছি। তো আমাদের যতটুকু জানাশোনা আছে তখনকার সময়ে এক ধরনের মাসল পাওয়ারের রাজনীতি ছিল, হল দখলের রাজনীতি ছিল, সিট বাণিজ্যের রাজনীতি ছিল, অস্ত্রের জঞ্জনাজনি ছিল। তো 24 পরবর্তী সময়ে আমরা তো আশা করেছিলাম যে এই রাজনীতি আসলে শেষ, এই রাজনীতির কবর রচনা হয়েছে। এখন রাজনীতি হবে গঠনমূলক রাজনীতি, ছাত্র রাজনীতি হবে, মানুষের কল্যাণের রাজনীতি, এবং সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা এবং সেবামূলক রাজনীতি হবে। আর সেটা শুরু হয়েছিল খুব ভালোভাবে, ইতিবাচক ভাবে শুরু হয়েছিল। প্রথম 6 মাস আমরা খুব ভালো প্রতিযোগিতা দেখেছি ছাত্র দল এবং ছাত্রী শিবিরের মধ্যে। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি ক্যাম্পাস গুলো হঠাৎ করে উত্তপ্ত হয়ে যাচ্ছে। ছাত্রদল চাচ্ছে যে তারা হলগুলো দখল করতে, বিভিন্ন ধরনের সিট বাণিজ্য করতে, আবার বিভিন্ন ধরনের যে উন্নয়ন বাজেট আছে বাজেট থেকে পার্সেন্টেজ খাওয়ার জন্য। তো এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন যে দখলের রাজনীতি বা অস্ত্রের রাজনীতি আসলে কি বর্তমান প্রেক্ষাপটে এই রাজনীতি সাধারণ ছাত্র গ্রহণ করবে নাকি ছাত্রলীগের মতোই প্রত্যাখ্যান করবে? ধন্যবাদ মামুনুর রশিদ। আপনি খুব সুন্দরভাবে আপনার যে সূচনা, সেই সূচনাতেই আমার প্রশ্নের মধ্যেই আপনি উত্তরগুলা সুন্দরভাবে দিয়ে দিয়েছেন আমি মনে করি। আমি আমি শুধু এই কথাই বলবো যে আজকে এই যে হল দখলের যে রাজনীতি চলছে, গুপ্ত এবং শিবির বলে যে গালি বা কাউকে ব্লান্ডারিং করার এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এইটা হিতে বিপরীত হবে। তার প্রমাণ হবে আমার আগে বক্তব্যে রুমান বক ভাই খুব সুন্দরভাবে উনার যে মননশীল যে ওয়ার্ডিং, সেই ওয়ার্ড ব্যবহার করে উনি কিন্তু উত্তরগুলো দিয়ে গিয়েছেন। আমি মনে করি এই আমাদের রুমান ভাইয়ের এই বক্তব্য যদি বর্তমান সরকার অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা যেভাবে একটি কোটার জন্য তার পতন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনে উনি তরুণদেরকে রাজাকার বলে যে সম্বোধন করেছিল এবং তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইটা বলে তরুণরা যে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল, আমার কাছে মনে হয় যে শিবির টাক দিয়ে এবং গুপ্ত টাক দিয়ে বিএনপি যে 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 ধরনের অ্যাক্টিভিটিস প্রদর্শন করছে সেটা ওই শেখ হাসিনাকে ইঙ্গিত করছে। এবং এটা যদি করতে থাকে বর্তমান সরকার এবং তার অঙ্গ সংগঠনগুলি যদি এই সত্যটা অনুধাবন করতে ব্যর্থ হয়, তাহলে আমি আমার বক্তব্যের প্রথমেই যেটা বলেছিলাম যে বিএনপি তারা নিজেরাই চায় না ক্ষমতায় থাকতে। এই সমস্ত অ্যাক্টিভিটিস, ব্লান্ডার এবং ন্যারেটিভের মাধ্যমে বিএনপি নিজেই প্রমাণ করছে যে তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চাচ্ছে না। আমরা হয়তো ভেবেছিলাম যে বিএনপি গত 17 বছরের যে প্যাসিজম থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে লিড দিবে এবং বাংলাদেশকে লিড দেওয়ার মাধ্যমে প্রয়োজনে আরো 3-5 বছর বাংলাদেশের ক্ষমতায় শাসন করবে। আমরা এটাই চেয়েছিলাম। আপনারা জানেন যে আমরা 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা ছোটখাটো অ্যাক্টিভিটিস এর সাথে নিজেরাই ইনভলভ ছিলাম। রুমান ভাই আরো ভালো বলতে পারবেন। আমি নিজে আমার বড় ভাইদের সাথে 90-এর গণ অভ্যুত্থানে মাঠে ছিলাম। তখন আমরা নিজের চোখে দেখেছি কিভাবে স্বৈরাচারকে হটাতে হয়, এবং এর চেয়ে বড় যে স্বৈরাচার, আমি মনে করি এরশাদ যে ধরনের স্বৈরাচার ছিল এর চেয়ে প্রায় 100 গুণ শক্তিশালী স্বৈরাচার ছিল শেখ হাসিনা। এবং 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিলাম। কাজে আমি মনে করি আমরা আমার অনুনয় বিনয়ের সহিত তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, বিএনপির প্রতি বা সরকারের প্রতি,
যে আসুন আমরা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাই, আমরা সত্যকে রিয়েলাইজ করে দেশে একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করি পার্লামেন্টের মাধ্যমে, গণভোটকে কার্যকর করি, কার্যকরের মাধ্যমে কনস্ট্রাকটিভ প্রসেসের মধ্যে আমরা দেশকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাই। দেশকে আগাতে হবে, দেশের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। কাজেই এই বিষয়গুলোর উপরে মনোনিবেশ করা দরকার। কাজেই ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনগুলা, প্রতিষ্ঠানগুলা, সেই প্রতিষ্ঠানগুলাকে শক্তিশালীকরণ করতে হলে অবশ্যই গণভোটকে কার্যকর করতে হবে। কার্যকর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে এবং সেই লিডারশিপটা আমি চাই জনাব তারেক জিয়া উনি যেন নিজেই নেয়, সাহসের সহিত। আমরা উনার সাথে আছি, উনি যেন সাহসের সহিত গণভোট কার্যকর করে এই লিডারশিপটা উনি দেখান। না জনাব মাসুদুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে ক্যাম্পাস উত্তপ্ত এবং অস্ত্রের রাজনীতি কি ফিরে আসছে? 24 প্রজন্ম আসলে কি চায়? নতুন প্রজন্ম এইটাকে ভালো চোখে দেখছে না। আমি বলে রাখি, অলরেডি নতুন প্রজন্ম, আমরা তো রোমান ভাই, আমরা দীর্ঘদিন ধরে 18 কোটা সংস্কার আন্দোলন থেকে বাংলাদেশের তরুণদেরকে নিয়ে কাজ করতেছি। তরুণরা ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে এবং তরুণরা যখন বুক পেতে দিবে, যখন রাস্তায় নেমে যাবে, তখন কিন্তু সরকার টিকে থাকতে পারবে না। এইটা আমি 100% নিশ্চিত যে এই যে 2.0 যেটা আবার যে গণ অভ্যুত্থান বা বিপ্লব এর জন্য যে তরুণরা প্রস্তুত হচ্ছে, এটা কিন্তু রুমান ভাই বলে দিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের তরুণদেরকে নিয়ে কাজ করতেছি, আমরা জানি ইনস অ্যান্ড আউট, আমরা জানি। কাজেই এই তরুণরা যদি রাস্তায় নেমে যায়, তাহলে কোন সরকার এই বিএনপি সরকার বলেন বা সামরিক সরকার বলেন, কোন সরকারই টিকতে পারবে না। কাজেই ধন্যবাদ। এখনো সময় আছে, আমরা যেন রিফর্মকে আমরা বেসিস মনে করে যেন আমরা সামনের দিকে আগাই। জি জি। আচ্ছা, আমরা আসবো পরবর্তীতে আপনার কাছে। আমরা চলে যাচ্ছি জনাব রুমন ভক্তের কাছে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে এখন গুপ্ত সুপ্ত নিয়ে খুবই রাজনৈতিক চর্চা হচ্ছে আসলে বাংলাদেশে। এই কথা তো সত্য যে ছাত্র শিবিরের একটা বিশাল একটা অংশ তারা পরিচয় ডিসক্লোজ করতো না তখনকার সময়ে, তারা সাধারণ ছাত্র হিসেবে থাকতো, কারণ এটার একটা বাস্তবতা ছিল। কারণ শিবির পরিচয় পেলে তাদেরকে রাত ভর হকি স্টিক দিয়ে পিটিয়ে হয় আপনার মতো মেরে ফেলতো, নতুবা পুলিশে দিত, নতুবা হসপিটাল রাখতো। তখন তাদের সামনে আসলে কি করার ছিল? তারা পরিচয় দিবে নাকি পরিচয় লুকিয়ে তারা ক্যাম্পাসে তাদের পড়াশোনা চালিয়ে যাবে? তাদের আসলে বাস্তবতাটা ছিল এরকম যে তারা পরিচয় লুকিয়েই তারা তাদের মতো পড়াশোনা চালিয়ে যেত, তাদের মতো করে রাজনীতি চালিয়ে যেত। আর একটা বাস্তবতা হচ্ছে, যদি শিবির যদি তাদের পরিচয় লুকিয়ে তো তা গুপ্ত যদি না থাকতো, তাইলে হাসিনা কি আসলে ইন্ডিয়া চলে যেতে বাধ্য হইতো? 15 জুলাই কি ছাত্রলীগকে পিটিয়ে বের করার মতন কারো সাহস ছিল? সাধারণ ছাত্র তখন ছাত্রলীগের সামনে কাশিও দিতে পারতো না। কারণ আমি দীর্ঘ 8 বছর এমসি কলেজে এবং হোস্টেলের থেকে পড়াশোনা করে এসেছি, আমি জানি সাধারণ ছাত্ররা ছাত্রলীগের সামনে একটা কাশিও দিতে ভয় পাইতো। সেই সময় যদি শিবির যদি তখন তাদের পরিচয় গোপন করে গুপ্ত থেকে যদি ক্যাম্পাসে এবং হলে অবস্থান না করতো, তাইলে কি ছাত্রলীগকে পিটিয়ে বের করতে পারতো? হাসিনা কি তখন পালাইতে পারতো? ঢাকা ভার্সিটি কি আন্দোলনের জন্য উত্তাল হয়ে উঠতে পারতো? অবশ্যই না। তুমি কে আমি কে রাজাকার স্লোগান তখন কি কারো সাহস ছিল? ছিল না। তখন একটা বাস্তবতা ছিল, এখন আর একটা বাস্তবতা। আমি তো মনে করি না এখন কেউ পরিচয় লুকিয়ে রাজনীতি করছে, এখন তো এই বাস্তবতা নাই। এখন অন্য আর একটা বাস্তবতা। এই বাস্তবতার সামনে বিপরীত দিকে আরো কিছু আমরা এখন ফ্যাসিজমের সিমটম দেখতে পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্র পত্রিকায় আসছে যে প্রধানমন্ত্রীকে ফেসবুকে লেখালেখির কারণে গ্রেফতার হতে হচ্ছে, তেলমন্ত্রীকে ফেসবুকে লেখালেখির কারণে গ্রেফতার হতে হচ্ছে, তারপরে বিদ্যুৎ মন্ত্রীকে লেখালেখির কারণে গ্রেফতার হতে হচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ। যেটা বলছেন যে গুপ্ত এবং সুপ্তর বিষয়ে, আমি 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুক, যে ছাত্র শিবিরের কৌশলের কাছে
তার সাংগঠনিক ক্ষমতার কাছে কিংবা শিক্ষাধিকার কাছে পরাস্ত হয়ে বিএনপির ছাত্র দলের লোকেরা এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে, মারামারির আশ্রয় নিয়েছে। তো এই কথার পরে অনেকেই আমাকে বলছেন যে আমি নাকি গুপ্ত শিবির করি, এটা করি, ওইটা করি। ন্যাচারালি আমার ফেসবুকে অনেকেই আছেন যারা আসলে বিএনপি করেন, আমাকে অনেকেই মনে করেন আমি বিএনপি ঘরানার মানুষ। ঠিকই আছে, আমি একসময় ছাত্রমেলা থেকে আমি বিএনপি ছাত্র দলের সদস্য ছিলাম, ছাত্রদল থেকে আমার হল সংসদের একজন সাংসদ হিসেবে ছিলাম। এখন কারণ তো নির্বাচন হয়নি, ফলে আমি ছাত্রদল। তো ঠিক আছে, আমি এখন আমার এই জীবনে এসে আমি বিদেশে আছি, কর্মজীবনে ছিলাম, তখন তো আর আমি আমার রাজনীতি বহন করি নাই, আমি আমার মতো ছিলাম। রাজনৈতিক দর্শনটা আসে কোন ব্যক্তির কাজকর্ম থেকে। বিএনপি কে ভালোবাসাটা মূলত হচ্ছে জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণ, অন্য কোনো কারণে নয়। তারেক জিয়াকে দেখে নয়, কিংবা তারেক জিয়ার পদধূলি নেওয়ার জন্য আমরা বিএনপি করি না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তবে আমাকে যারা গুপ্ত টুপ্ত বলেছেন, আমি তাদের হাসলাম মনে মনে, যে সত্য কথা যখন আপনি বলবেন আপনি হয়ে যাবেন বাংলাদেশে। যে গুপ্ত যখন বলেছেন, আমি একটা কথা বলি এখানে, যারা গুপ্ততা কিন্তু যুদ্ধের একটা কৌশল। কিন্তু আপনি যুদ্ধ যখন করবেন আপনাকে লুকিয়ে থাকতে হবে, এটা একটা কৌশল। সো এই কৌশলটা তারা রপ্ত করতে পেরেছে। আপনি বিএনপির লোকেরা কি করেছেন? গুপ্ত তো থাকতেও পারেন, গুপ্ত থেকেছেন, ঢাকায় এসে রিক্সা চালিয়েছেন, এটা ওটা করেছেন, অমুক দোকানে কাজ করেছেন, তমুক দোকানের কাজ। রিক্সা চালানো খারাপ আমি মনে করি না, কিন্তু আপনি তো যুদ্ধ করেন নাই। তারা তো যুদ্ধ করেছে গুপ্ত থেকে। তারা আওয়ামী লীগের মতো ছাত্রলীগের দলকে তারা তাদের আন্ডারে নিয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে, করতে পারেননি। এবং তাদের এইগুলো করার কারণে তো আপনার এই সরকার পতন হয়েছে। এই রকম একটা সাফল্যের জিনিসকে যদি আপনি গুপ্ত বলে মানে খারাপ ভাবে আপনি বর্ণনা করেন, লজ্জা তো আপনাদের, এটা লজ্জা তো আপনাদের। এই কথা বলার সাথে সাথে আপনারা মুখ দেখান কিভাবে আমি জানি না। ওই গুপ্ততার কারণেই কিন্তু ওই সরকার তৈরি হয়েছে, আজকের এই অবস্থা তৈরি হয়েছে, এবং সেখানে আপনারা গুপ্ত বলে তাদেরকে তিরস্কার করেন। আমি আসলে সত্যি আমি লজ্জা পাচ্ছি যে বিএনপি যে এতটা নির্বোধ এবং এতটা মূর্খতার পরিচয় দেয় তাদের কথাবার্তার মাধ্যমে, এটা আমার কাছে খারাপ লাগে। আমি জানি না আমাদের এই কথাগুলো কারা শুনবেন না শুনবেন, আমাকে আবারও গুপ্ত বলবেন আমি জানি। আমি ওইগুলো নিয়ে আমি বিন্দু মাত্র আমি বিচলিত নই, বরং আমি তাদের যে খারাপ দিকটা আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব, যাতে তারা সংশোধন হয়। আমি চাই বিএনপির মতো দল বাংলাদেশে টিকে থাকুক, এবং বিএনপির মতো দল থাকলে এদেশের মানুষের যে স্বাভাবিক জীবনযাপনের যে প্রক্রিয়া আমাদের শুরু হয়েছিল সেটা টিকে থাকবে। অথবা আমরা আসলে আমাদের অস্তিত্ব হারাবো। বিএনপির কাছ থেকে যদি বাংলাদেশ সরে, তাহলে বাংলাদেশ তার অস্তিত্ব হারাবে। তো যাই হোক, আমি এতটা দিচ্ছি না, অন্য দলও আছে অবশ্যই, কিন্তু আওয়ামী লীগের কাছে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়। এটা আমরা গত 15 বছরে বুঝতে পেরেছি। গত 15 বছরে বাংলাদেশ একেবারে ইন্ডিয়া হয়ে গিয়েছিল। সামান্য বাকি ছিল হয়তো যদি কিছু করতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশ আজকে ইন্ডিয়ারই একটা অঙ্গরাজ্য হয়ে যেত। কিন্তু ইন্ডিয়াও বাংলাদেশকে এখন দিবে না, ওই সাহস ইন্ডিয়ার নেই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে আমি এটা বলবো, তিনি জানি তিনি আমাদের কথাবার্তা হয়তো অনেক ক্ষেত্রে শুনেন বা শুনেন না, আমি জানি না, এখন তো তার সময় নাই। এদেশে থাকতে আমরা জানতাম যে তিনি আমাদের কথাও শুনতেন, দেখতেন আমাদের কথাগুলা। কিন্তু আমরা মনে করি যে তিনি অবশ্যই এগুলো পর্যালোচনা করেন, বুঝবেন যে আমি মনে করি তার একটু সাহসের দরকার আছে। তিনি সাহস করে দাঁড়িয়ে যান, যেসব বিষয়গুলো নিয়ে এই বিরোধী মতের সাথে আমাদের সমস্যা হচ্ছে, জনগণের সাথে আমাদের সমস্যা হচ্ছে, এগুলো দ্রুত তিনি মিটিয়ে নেন। মিটিয়ে নিলে হবে কি, আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য যেটা আছে সেটা আমরা শুরু করতে পারবো। বাংলাদেশের অনেক কাজ করার দরকার। এই যে খাল খনন কর্মসূচি যেটা, এটা অবশ্যই আমাদেরকে করা উচিত, যদিও আর একটু স্টাডি করা দরকার। হ্যাঁ, ইউনিভার্সাল ক্রেডিট যেটা আছে, যে কি কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে জানি, এটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে, এটাকে আমরা আরো সুন্দর করবো। অবশ্যই কিছু ডিসঅ্যাডভান্টেজ মানুষ যারা আছেন, স্বল্প আয়ের মানুষদের জন্য তাদের এই ব্যবস্থাটা আমাদের করার দরকার। দ্বিতীয়ত, খাল খনন কর্মসূচি শুধুমাত্র যে আসলে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দুঃখিত আপনাকে আর সময় দিতে পারছি না। আমরা পরবর্তীতে কোন সময় যদি আবারও সুযোগ হয় আমরা আরো বিস্তর আলোচনা করব। আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি জনাব মাসুদুর রহমান মাসুদের কাছে।
জনাব মাসুদুর রহমান মাসুদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কি আমরা আমরা আসলে জন্মের পর থেকে কার্যকর কোনো সংসদ দেখি নাই। তাও 2010-11 সালে কিছুদিন আমরা সংসদ যাও দেখেছি, তখন ওই ওয়াকআউটের সংসদ দেখেছি। এখন যে সংসদ দেখতে পাচ্ছি, আসলে এই সংসদ নিয়ে আপনি কতটা আশাবাদী? সংসদকে আপনার কার্যকর মনে হচ্ছে? বিরোধী দল কি তার সত্যিকারের দায়িত্ব পালন করতে পারছে? আর সরকারি দলই বা একচেটিয়া সমর্থন পেয়ে, আই মিন 2/3 সমর্থন পেয়ে সরকারি দল কি তার স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করছে? আপনার কাছে কি মনে হয়? একদম সংক্ষেপে 1 মিনিটে উত্তর দিবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি রুমান ভাইকে ধন্যবাদ দিতে চাই, উনি সুন্দর এবং সাবলীল ভাবে প্রত্যেকটা বিষয় তুলে ধরার জন্য, বিশ্লেষণ করার জন্য। আমি যেটা বলতে চাই সেটা, আমার অনুরোধ থাকবে যে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই পর্যন্ত প্রতিদিন লাইভ করে করে আমরা ক্লান্ত পরিশ্রান্ত। আজকে যে আবার লাইভে আসতে হবে এটা আমি ভাবি নাই। আমরা আশা করব, আমরা প্রবাসে থাকি, আমাদের সময়ের মূল্য রয়েছে, কাজেই আমরা সরকারের প্রতি আমার নিবেদন থাকবে, আপনারা পার্লামেন্টের ভিতরে, যেহেতু একটা পার্লামেন্ট এখন রয়েছে, গণভোট বাস্তবায়নের মাধ্যমে আপনারা একটা কনসেনসাস তৈরি করুন, পার্লামেন্টকে সবকিছুর কেন্দ্র বিন্দু বানিয়ে নিন এবং দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আপনারা কাজ করুন। এইটা আমাদের বিনীত অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে। কারণ এই যে আপনি যেটা আপনার সূচনা বক্তব্যে যেগুলা প্রশ্নের মধ্যে যেগুলা উত্থাপন করতেছেন বা বলছেন, এইটা হচ্ছে ফ্যাক্ট বাংলাদেশের। কাজেই এই ফ্যাক্ট থেকে আমরা যেন ক্রিয়েটিভ ভাবে চিন্তা করার সুযোগ তৈরি করি এবং সেই সুযোগটা যেন পার্লামেন্ট তৈরি করে আমাদের জন্য। আমরা এই যে লাইভে আসছি, আজকে আমরা সময় ব্যয় করে, আপনি, আমি, রুমান ভাই 1 ঘন্টা ধরে এই লাইভে সময় দিচ্ছি। হ্যাঁ, আমাদের কষ্ট হচ্ছে বিদায় আমাদের কষ্টগুলাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, ভুলগুলাকে সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর না হয় আমাদের আসতে হতো না আজকে, যদি পার্লামেন্টকে সবকিছুর সব সমস্যার কেন্দ্রবিন্দু হিসেবে সরকার নিয়ে আসতে পারতো বা সেই পেজটা তৈরি করতে পারতো। 2 মেকানিজমের মাধ্যমে যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনে 2/3 যে আপনার এমপি যারা সরকারি দলের, তারা যদি ভুলে যান যে তারা পার্লামেন্টকে সবকিছু সব সমস্যার সমাধানে কেন্দ্রবিন্দু বানাবেন না, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো যদি ভাষা ব্যবহার করেন যে বিরোধী দলকে নির্মূল করে দিতে হবে, এই ধরনের স্বৈরাচারী মনোভাব যদি তারা প্রদর্শন করেন, তাহলে তরুণরা, জাতি না শুধু তরুণরা আবারও প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রস্তুতি হচ্ছে নেক্সট আরেকটি বিপ্লব অনুষ্ঠিত হবে। সেই বিপ্লবে আমরা প্রথমে আমাদের টার্গেট থাকবে আমলাতন্ত্রের পতন ঘটাবো, স্বৈরাচারী ফ্যাসিবাদী যে সমাজ ব্যবস্থার যে কাঠামো, সেই কাঠামোকে আমরা বিলীন করব এবং প্রয়োজনে 72-এর যে সংবিধান শেখ হাসিনা একটা পকেট সংবিধানে নিয়ে তৈরি করেছিল, সেই সংবিধানকে আমরা প্রত্যাহার করে শেখ খালেদা জিয়ার মতো আমরা চুরে ফেলে নতুন সংবিধান প্রণয়ন করে নতুন বাংলাদেশের বিনির্মাণ আমরা শুরু করব। আশা করি বর্তমান সরকার। ধন্যবাদ জনাব মাসুদুর রহমান। আসলে খুবই দুঃখিত, আমরা সময় একদম শেষের দিকে চলে এসেছি, আমার এখনই বিদায় নিতে হবে। আমি আপনার যে শেষ কথাটা ছিল, আমি শেষ কথাটা আপনার কথা থেকে পিক করে আমি বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, আমার যখন বুঝ হয়েছে, আমি যখন পলিটিক্যাল বিষয়গুলো আমি যখন বুঝতে শিখেছি, ধরেন 2009 থেকে 10 থেকে, তখন আমি একেবারে ছোট, ক্লাস 9-এ পড়ি, 10-এ পড়ি, এরকমের অবস্থা। তখন থেকে আমি প্রচুর পলিটিক্যাল বক্তব্য শুনতাম। তখন থেকে আমি বিএনপির মওদুদ আহমদ থেকে শুরু করে প্রায় সকল বড় বড় নেতারাই, কেন্দ্রীয় নেতারাই 72-এর সংবিধান নিয়ে বিষোদগার করেছেন, 72-এর সংবিধান অনুপযোগী বলেছেন, 72-এর সংবিধানকে নিয়ে যা তা বলেছেন।
কিন্তু আজকে হঠাৎ করে কিভাবে ৭২-এর সংবিধান তাদের কাছে প্রিয় হয়ে গেল, এটা তারা আসলে কোনো ব্যাখ্যা দেয়নি। তারার কাছে ৭২-এর সংবিধান তখন কেন ভালো লাগেনি, এখন কেন ভালো লাগছে, এটা তাদেরকে প্রথমে জাতির কাছে পরিষ্কার করা উচিত ছিল। তারপরে তারা ৭২-এর সংবিধানকে আঁকড়ে ধরার চেষ্টা করতো, সেটাই তাদের রাজনৈতিক ভাবে তাদের জন্য মঙ্গল হতো। পরবর্তীতে কোনো একটা এপিসোডে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সাথে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।